আসন্ন লোকসভা নির্বাচন কিন্তু একেবারে দোরগোড়ায়, অর্থাৎ 20 মে কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট। আর তার আগে যে হুগলি জেলার যে হাই ভোল্টেজ প্রচার তার কিন্তু আজকে শেষ হলো, অর্থাৎ এই প্রচার যে হাই ভোল্টেজ প্রচার ছিল সেই প্রচারে কিন্তু আজকে সামিল হয়েছিল জাঙ্গিপাড়া থেকে সভা করে আসার পথে কিন্তু এই প্রচারে সামিল হয়েছিল একেবারে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি কিন্তু নানান ভাষায় কটাক্ষ করলেন একেবারে তৃণমূলকে এবং সরাসরি খোঁচা দিলেন কিন্তু বিজেপিকে। গত বিধানসভা নির্বাচনে এরকম হয়েছিল, একটার পর একটা তৃণমূলের নেতারা সব বিজেপি হয়েছিল। আজ এই ভোট মিটে গেল, হাওয়া, খেল খতম, পয়সা হাজাম। আর এই জন্যই ওরা বাইনারি তৈরি করে, ভাগ করে, এপিট ওপিট। শোলে সিনেমায় দেখেছিলেন অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র, দুই বন্ধু ছিল, কে কি করবে না করবে টস করতো। যখন দুই বন্ধুর মধ্যে একজন মারা গেল তখন দেখা গেল আসলে ওই যে মুদ্রাটা নিয়ে ওরা টস করতো তার এপিট ওপিট দুটো একই ছিল। তাহলে বিজেপি তৃণমূল এরকম দেখতে মনে হচ্ছে, বিজেপি বনাম তৃণমূল, আসলে এপিট ওপিট দুটোই এক। এটা আমি এফিডেভিট করে বলে দিতে পারি। গরু পাচার, সোনা পাচার, সে বাইরে, বোঝা যাচ্ছে না কোথায় নাড়া বাঁধা আছে। তাহলে বিজেপি দিল্লিতে এমন চৌকিদার করেছে যেখানে চোরেদের অনেক পোয়া বারো হয়ে গেছে। এবার চৌকিদার পাল্টালে এই চোরগুলো জেলে যেতে বাধ্য। সেজন্য মমতা ব্যানার্জি বললেন আমি ইন্ডিয়া ব্লকে যাব না, ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির তেলাতে গেলেন। এখন দেখছেন বিজেপি হারবে, বলছেন আমি বাইরে থেকে সমর্থন করব। আমরা বললাম তুমি ভেতরে থাকো আর বাইরে থাকো, জেলের ভেতরে তুমি থাকতে হবে, জেলের বাইরে থাকতে পারবে না। বাইরে থাকলে জেলে যাবে শুদ্ধনীতির জন্য, আর যদি ট্রেনের ভেতরে ওঠে তাহলে উইদাউট টিকিটের জন্য জেলে যাবে, কারণ টিকিট তোমার আগে ক্যান্সেল হয়ে গিয়েছে। যা গরম পড়েছে মাথা ঠিক থাকার কথা নয় ওনার। এখন হাফ হয়েছে, ভোটের পরে ফুল হয়ে যাবে। তাহলে এই যে প্রধানমন্ত্রী বললেন নোটবন্দি কে বাদ ভ্রষ্টাচার সমাপ্ত, কালাধন সমাপ্ত, তাহলে পার্থ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর এই যে এত টাকার পাহাড় বেরোচ্ছে প্রতিদিন, এখন ক্যাশ টাকা বেরোচ্ছে। তোমরা মিডিয়ারা বলেছিলে এখন নাকি আর নগদ কিছু হয় না, সব কিছু অনলাইনে হয়, ক্যাশলেস সোসাইটি হয়েছে। এত টাকা আসছে কোত্থেকে? তাহলে প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেছেন, আর তা নাহলে তৃণমূলের দুর্নীতিকে আড়াল করেছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন। আমরা বলেছি সব টাকা উদ্ধার করতে হবে, সব বেআইনি বন্দুক, সব বেআইনি বোমা, সব অস্ত্র উদ্ধার করতে হবে, তাহলেই ভোটটা নিরাপদে হবে, মানুষ শান্তি থাকবে। আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো, পুলিশকে দোষ দিতে হবে। যদি সব অপরাধীদের ধরে নিত তাহলে এইসব কর্মকাণ্ড হতো না। ওদের মানুষকে নিয়ে কারবার তো নয় ওদের। ওরা মনে করছিল টাকা পয়সা দিয়ে আর কিছু দালালদের দিয়ে হয়ে যাবে, এত সহজ নয়। উনি নিজেই বলেছিলেন আগে যখন এসেছিলেন মমতার কাছে 14 তলায় গিয়ে বলেছিলেন ইতনা খিলায়া ইতনা পিলায়া লুটনে কা ইতনা মৌকা দিয়া ইতনা লাল ঝান্ডা কিধর সে আয়া। আমরা যেখানে যাচ্ছি মানুষ জড়ো হয়ে যাচ্ছে, আর ওদের খাওন দাওন, টাকা পয়সা, হেলিকপ্টার, এয়ার কন্ডিশন, প্যাভিলিয়ন, তা সত্ত্বেও মানুষ নেই। মানুষ ভবিষ্যৎ ঠিক করবে, যদিও বারবার বলতেন টাকা পয়সা গুন্ডা বদমাশ মস্তান নয়। ওর নাম কল্যাণ না হয় অকল্যাণ হলেই ভালো হতো। সব অকল্যাণের শক্তিকে মানুষ দূর করবে। এটাই তো নকল কথা, দুজনে নকল যুদ্ধ, WWE কুস্তি। এসব আগেও বলেছিল কিন্তু কিচ্ছু হয়নি। এখন বলছে 14 জনকে দিলাম নাগরিকতা। 14 জনের আইন পাল্টাতে হয়? আইন তৈরি হয় লাখ লাখ কোটি কোটি মানুষের জন্য, দেশের জন্য। 14 জনের নাগরিকতার জন্য সে তো এমনিও দেওয়া যায়, নাগরিকতা আইন তো আছে। সোনিয়া গান্ধী রাজীব গান্ধীকে বিয়ে করেছিলেন, তারপর এখানে থেকেছেন, তারপর নাগরিকতা দরখাস্ত করেছেন, নাগরিকতা হয়ে গেছে, আইন তো আছে তার জন্য। তার জন্য নতুন আইন লাগে? আসলে ওরা সিএ এনআরসি দেখে মানুষকে ভয় দেখাতে চাইছিল, বিশেষত বাঙালিকে, বাংলাভাষী মানুষকে। বিজেপি আরএসএস এটা মতুয়ারা বুঝবেন। তাই 14 জনকে দিল, তার মধ্যে কটা মতুয়া আছে, কটা পূর্বতন বাংলাদেশ থেকে এসছে। এটাই হচ্ছে মজা। 30,131 জন পশ্চিম পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে যারা এসছে,
তারা চার্টার অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভিসা নিয়ে এসছে, কিন্তু নাগরিকতা না পেলে ওরা এখানে প্র্যাকটিস করতে পারছে না। আমরাও চেয়েছি ওদের নাগরিকতা হোক। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 2019 জুন মাসে আইন পাশ করে এখনো দিনে 14 জন কেন পেল? ওই 30,131 জনই পাবে। তার মধ্যে লিখে নাও, একজন পূর্ব বাংলার লোক নয়, একজনও বাংলাদেশি নয়, একজনও আসাম পশ্চিমবঙ্গের নয়, ঝাড়খণ্ডের, বিহারের নয়, ত্রিপুরার নয়। তাহলে ওরা করলো যাদের জন্য, যারা হচ্ছে রাজকোটে, গুজরাতে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, জম্মুতে আছে, দিল্লিতে আছে। আর এখানে বাঙালিকে ভয় দেখালো যাতে ভোটটা ভাগ হয়, কিন্তু বারবার একই জিনিস হয় না। কারণ আরএসএস বিজেপি বলছে, আর ইলেকট্রাল বন্ডের টাকা যে মিডিয়া খেয়েছে তারা শুধু সন্দেশখালী চিৎকার করছে। আসিফা কাণ্ড থেকে আরম্ভ করে হাতরাস থেকে উন্নাও থেকে মণিপুর পর্যন্ত প্রতিদিন এখানেও শুধু সন্দেশখালী, ময়নাগুড়ি থেকে শুরু করে আমাদের কাকদ্বীপ পর্যন্ত, পাকচিটে, আমেদপুরে, হাঁসখালিতে, রানাঘাটে, কোথায় হয়নি? কিন্তু আমাদের রাজ্য থেকে যখন নারী পাচার হচ্ছে, শিশু পাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, গোটা দেশে যখন হচ্ছে, দেখা যাচ্ছে হয় বিজেপি নয় তৃণমূল যুক্ত, সেগুলো ধামাচাপা দিচ্ছে। আর শুধু সন্দেশখালী এই জন্য বলছে, সন্দেশখালীর লড়াইটা হচ্ছে জমির লড়াই। আমরা ভূমি সংস্কার করে যাদেরকে জমি দিয়েছিলাম, উদ্বাস্তু পুনর্বাসনের জন্য যে সমস্ত উদ্বাস্তুকে জমি দিয়েছিলাম, তৃণমূল গুন্ডা বদমাইশরা মস্তানি দেখিয়ে বিএলআরও কারচুপি এবং পুলিশকে ব্যবহার করে তারা সেই সব জমি দখল করে নিয়েছে। যখন জমি দখল করে, জমিদারের আমল থেকে আমরা জানি, রাজাদের আমল থেকে জানি, মহিলাদের যে ভালনারেবিলিটি সেটাকে এক্সপ্লয়েট করে, সবচেয়ে দুর্বল অংশকে ব্যবহার করে, কারণ এটা পরিবারকে দাসত্বে নিয়ে আসার জন্য। এখানেও তাই করেছে। তাহলে আমরা বললাম এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, জমি ফেরত দিতে হবে এবং অপরাধী ধরতে হবে। বিজেপি কি বললো প্রথম থেকে? রোহিঙ্গা, জেহাদি, বাংলাদেশি। তাহলে এখন দাঁড়িয়ে সন্দেশকে চিৎকার করছে কেন? নিরাপদ সর্দারকে কেন জেল দিল, আর শাহজাহান কেন বাইরে ছিল? এই নিরাপদ সর্দার গত 10 বছর আগে পার্লামেন্ট এই অ্যাসেম্বলিতে বলেছে, তখন আজকে যে বিজেপি নেত্রী সোনালী গুহ মমতার ছায়া সঙ্গিনী ছিলেন, ডেপুটি স্পিকার, তখন মাইক বন্ধ করে দিয়েছিলেন। তখন বাংলার কোনো মিডিয়া কোনো কথা বলেনি কেন? এখন বলছে কেন? বিজেপি বলাচ্ছে, তৃণমূল বলাচ্ছে বলে। তাহলে সন্দেশখালী ঘটনা একদিনে হয়নি। তাহলে গত 10 বছর ধরে বাংলার মিডিয়া চুপ করেছিল কেন? আমি তাদেরকে অপরাধী মনে করি। সিপিএমকে নয় মেরে ধরে মিথ্যা মামলা দিয়ে তিনি বন্ধ করতে চেয়েছিলেন মুখ, শুধু মিডিয়াকে শুধু বিজ্ঞাপন দিয়ে, টাকা দিয়ে। আজকে কেন বলছে? আগে কেন বলেনি? এই অপরাধ কোথায় যাবে? বা এখনও কেন তদন্তমূলক, অন্ততদন্তমূলক ওই যে নাট্যরূপ দিয়ে যে সমস্ত টিভিতে দেখায়, খবরের কাগজে লেখে, সন্দেশখালী নিয়ে কেন সত্যটা প্রকাশ করছে না? বিজেপি তৃণমূল রোজ মিথ্যা প্রচার করছে, ফেক ভিডিও চালাচ্ছে। তাহলে মিডিয়াগুলোর কি হলো? তারা অন্ততদন্ত করছে না কেন? ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলে বাংলায় কিছু আছে? তাহলে আমরা সত্যটা জানতে পারতাম। সর্বত্র। আমি তো স্বামী স্ত্রীও বলেছি, বিজেপি আর তৃণমূলের মধ্যে আসে না এরকম? তোমরা কতদিন শোভন বৈশাখীর গল্প করেছিলে, বিজেপি তৃণমূল, তারপর কোথায় গেল সব? এগুলো হচ্ছে রুটি রুজির কথা থেকে আলাদা দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য। মুর্শিদাবাদে ভোট গ্রহণের সময় আপনি একটা ভুয়ো ভোটারকে ধরেছেন, তাহলে শ্রীরামপুর কি সেলিমের পথেই হাঁটছে? শুধু ভুয়ো ভোটার নয়, ভুয়ো পোলিং এজেন্টও ধরেছিলাম এইবার প্রথম। যেমন মোদি মমতার ভুয়ো সার্টিফিকেট আছে, যেমন ভুয়ো ওষুধ আছে, যেমন ভুয়ো ভ্যাকসিন আছে, ওরকম আমরা দেখেছিলাম ভুয়ো ভোটার থাকে, কিন্তু এই প্রথম ভুয়ো এজেন্ট ধরলাম। আমাদের এজেন্টদেরকে মেরে তাড়িয়ে দিয়ে তার কাগজ নিয়ে তৃণমূলের মস্তান বসে গিয়েছিল। আমরা বললাম আমাদের এজেন্ট নেই, বলছে কেন? কাগজে কলমে তো এজেন্ট আছে। এটা নতুন জিনিস জানা গেল। তারপরে আমরা কৃষ্ণনগরে, তারপরে আমরা রানাঘাটে, তারপরে আমরা বর্ধমানে, বীরভূমে এরকম ধরেছি। আর শ্রীরামপুরে মানুষ তৈরি আছে, এবার কেউ সাহস করবে না কোনো গুন্ডা বদমাইশ বুথের ধারে কাছে যেতে। আমরা কিন্তু সরাসরি কথা বলে নিলাম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে। তিনি কিন্তু বললেন, কালকে বলছিলেন ভিতর থেকে সাপোর্ট করছি ইন্ডিয়া জোটকে, আবার আজকে বলছেন আমি বাইরে থেকে সাপোর্ট করছি, এরকমটাই জানিয়েছিলেন কিন্তু খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের গরমে কি কোনো কথাবার্তার রদবদল হয়েছে? এমনটাই ভাবে কিন্তু কড়া ভাষায় কটাক্ষ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি কিন্তু CANRC কে বললেন যে এটা একটা বিজেমূল সেটিং রয়েছে। তিনি আজকের এই সভায় কিন্তু নানান ভাষায় কটাক্ষ করলেন
বিজেপি এবং একই সাথে তৃণমূলকে। তিনি বললেন যে রাজ্যে শিক্ষা কোথায়, একই সাথে শিল্প কারখানা, কল কারখানা এগুলো কোথায়? রাজ্যে কিন্তু সন্ত্রাস বাড়ছে। মোদির গ্যারেন্টি কোথায়, আর কোথায় বা দিদির উন্নয়ন? এরকম ভাবে কিন্তু কটাক্ষ করে বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে। লোকসভা নির্বাচনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।